আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। এইচএসসি 2024 এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 7 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি নিয়ে আমি এখন হাজির হয়েছি সমাধান করে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে তুমি যে কাজটা করবে, তোমার কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিটটি নিয়ে ক্লাস করা শুরু করার, যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো এবং লেকচার শিটটি কালেক্ট করে নাও। তো দেখো, 7 নং যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে মূলত নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা। তো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা খুবই সহজ, একবারে মানে এমন টপিক সমাধান না করে দিলেও নয়, তারপরেও অনেকের হয়তো সমস্যা থাকতে পারে, সেজন্য আমি সমাধান করে দিচ্ছি। তুমি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। 2 সেকেন্ডের একটু কাজে হয়তো আমার অনেক উপকার হবে। আমি এজন্যই বলবো, রিকোয়েস্ট করব যে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। মানিক ট্রেডার্স হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে। 2023 সালের জানুয়ারির 1 তারিখে 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল 30,000 টাকা। 10% বাট্টায় পণ্য ক্রয় 30,000 টাকা, 40% বাকি রয়েছে। তুলি স্টোরস এর নিকট হতে 5% বাট্টা বাদে 33,250 টাকা আদায় হলো। 8 তারিখে ধারে ক্রয়ের 5% বাট্টা বাদে পরিশোধ করা হলো। এখানে হচ্ছে অর্থ। ওকে, নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। দোকান ভাড়া প্রদান করা হলো 3,000 টাকা। অকেজো কাগজ বিক্রয় হলো 200 টাকা। তো আমাদেরকে প্রথমে কি বলা হয়েছে? 7 নং প্রশ্নের উত্তর ক, বাট্টা খরচের পরিমাণ নির্ণয় করতে হবে। তো বাট্টা খরচের পরিমাণ নির্ণয় করতে হয়, এটা কিন্তু অনেক অঙ্কে অনেক সময় বলে বাট্টা খরচের পরিমাণ নির্ণয় করো। তো দেখি আমরা বাট্টা খরচ আছে কোনটা কোনটা বলা আছে। এটাতে বাট্টা নেই, দেখতে পাচ্ছি পার্সেন্টেজ নাই, এখানেও বাট্টা নেই। বাট্টা আছে হচ্ছে 10% বাট্টায় পণ্য ক্রয় 30,000 টাকা। তাহলে 10% বাট্টা, এটা হচ্ছে কারবারি বাট্টা। আমরা চাচ্ছি বাট্টা খরচ, এখানে কিন্তু খরচ না। কারবারি বাট্টা এক জিনিস আর খরচ আরেক জিনিস, এটা মাথায় রাখতে হবে। কারবারি বাট্টা এক জিনিস এবং খরচ আরেক জিনিস। কারবারি বাট্টা হচ্ছে মূলত পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, আর বাট্টা খরচ হচ্ছে কি, দেনাদার বা পাওনাদারের কাছ থেকে টাকা পাওয়া এবং দেওয়ার জন্য যে বাট্টাটা দেওয়া হয় বা পাওয়া যায় সেটা হচ্ছে কারবারি নগদ বাট্টা বা বাট্টা খরচ। তুলি স্টোরস এর নিকট হতে 5% বাট্টা বাদে 33,250 টাকা আদায় হলো। তাহলে 33,250 টাকা আদায় হয়েছে, বাট্টা দেওয়া হয়েছে কত টাকা, এটা একটু হিসাব করতে হবে। যে তুলি স্টোরস এর নিকট হতে 5% বাট্টা বাদে এত টাকা আদায় হলো, তার মানে আমি তাদেরকে বাট্টা দিছি। তাহলে আমরা এখানে লিখতে পারি তুলি স্টোরসকে বাট্টা প্রদান, এটা হচ্ছে 15 তারিখ ছিল। তুলি স্টোরসকে বাট্টা প্রদান, এটা একটা খরচ। তাহলে তুলি স্টোরসকে প্রদান, তুলি স্টোরসকে বাট্টা প্রদান কত টাকা, এখন এটা হিসাব করতে হবে। দেখো, আমরা বাট্টা বাদে 33,250 টাকা পেয়েছি। বাট্টা বাদে 33,250 টাকা পেয়েছি। আমরা যদি 35,000 টাকার উপরে 5% বাট্টা করি তাহলে দেখো কত হয়, 1,750 টাকা হয়। এখানে বাট্টা হবে 1,750 টাকা। মানে আরও একটু ক্লিয়ার করি, 35,000 টাকা থেকে যদি 1,750 টাকা বাদ দেওয়া হয় তাহলে 33,250 টাকা বাট্টার পরিমাণ হয়। মানে আমি পাইছি হচ্ছে 33,250 টাকা। তার মানে আমি বাট্টা দিছি কত টাকা, আমি বাট্টা কিন্তু দিছি 1,750 টাকা। তাহলে এখানে লিখতে হবে 1,750 টাকা। আর এখানে আমাদের কিন্তু বাট্টা খরচের পরিমাণ, আয়ের পরিমাণ বলে নাই, 1,750 টাকা। তারপর দেখি 8 তারিখে ধারে ক্রয়ের অর্থ 5% বাট্টা বাদে পরিশোধ করছি। এখানে কিন্তু আমি বাট্টা পাইছি, তাহলে কি আমি বাট্টা পাওয়ার টাকাটা লিখতে পারবো? না, লিখতে পারবো না, কারণ কি এটা আমার আয় হয়েছে, ওরা তো খরচের পরিমাণ বলছে। আচ্ছা, তাহলে বাট্টা খরচের পরিমাণ যদি বলতো শুধু বাট্টার পরিমাণ নির্ণয় করো, আচ্ছা তাহলে আমরা এটা হিসাব করতাম। বাট্টা খরচের পরিমাণ যেহেতু বলছে, তাহলে আমার খরচ কত টাকা, মানে আমি হচ্ছে মানিক ট্রেডার্স, তো আমার খরচ কত টাকা সেটা আর কি বলতে হবে। তো আমার খরচ হচ্ছে 1,750 টাকা, ব্যাস হয়ে গেল। ক নাম্বার শেষ। নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। তো নগদ প্রাপ্তি জাবেদা অনেকেই কিন্তু পারে না, এই ভিডিওটা দেখে আশা করি একদম ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে নগদ প্রাপ্তি জাবেদাটা কি, কিভাবে করতে হয়, কি কোন কোন এন্ট্রিগুলো আসে। আমরা মূলত নগদ প্রাপ্তি জাবেদা করে থাকি শুধুমাত্র প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটলে বা প্রতিষ্ঠানে যদি নগদ টাকা আসে তাহলে আমরা নগদ প্রাপ্তি জাবেদা করে থাকি।
আমরা এমনও হতে পারে অনেক সময় ব্যালেন্স থাকে কিছু অঙ্কে, যেমন বছরের প্রথমে এত টাকা ছিল, বছরের প্রথমে এত টাকা ছিল, এই ধরনের লেনদেনগুলো কিন্তু আমরা দেই না, বা ব্যালেন্স ছিল এত টাকা, হাতে নগদ এত টাকা ছিল, এগুলো আসে না, কারণ এগুলো কিন্তু টাকা প্রতিষ্ঠানে আসে নাই, এখানে প্রতিষ্ঠানে ছিল। তো প্রতিষ্ঠানে যেটা ছিল সেটা কেন প্রাপ্তি জাবেদায় দিব? আমি প্রাপ্তি জাবেদায় দিব শুধুমাত্র টাকা আসলে। আবার আরেকটা বিষয় হচ্ছে, মানে দুটো বিষয় কনফিউশন থাকে এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি চেকের মাধ্যমে পণ্য বিক্রি করছি, এটা কি প্রাপ্তি জাবেদায় আসবে? আসলে একটা কথা কি, নগদ আর চেক একই কথা। সো তুমি নগদ আর চেক একই যেহেতু কথা, তাহলে নগদ এবং চেকের মাধ্যমে যে কোনোভাবে লেনদেন হলে সেটা প্রাপ্তি জাবেদায় আসবে। নগদকে আমরা চেক বলবো, চেককে নগদ, মানে দুটো সমান। সো নগদ কিংবা চেক যেভাবেই বেচা কেনা হোক না কেন, যেভাবেই টাকা প্রতিষ্ঠানে আসুক না কেন, সেটাও নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আর 1 তারিখে বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ব্যালেন্স ছিল কিনা। যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে সেটা কিন্তু আসবে না। ওকে, তো আমরা প্রথমে 1 তারিখ দিয়ে শুরু করি। 1 তারিখের টাকাটা কিন্তু আসছে, যেহেতু উনি নিয়ে ব্যবসা শুরু করছে, এখানে কিন্তু এটা ব্যালেন্স ছিল না আগে, যে বিগত বছরের টাকার পরিমাণ, এটা কিন্তু না। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু এই বছরে মালিক নিয়ে ব্যবসা শুরু করছে। তো মালিক যেহেতু নিছে, তাহলে এখানে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট হিসাব খাতের মধ্যে আসবে কি? ক্রেডিট হিসাব খাতের মধ্যে আসবে হচ্ছে মূলধন হিসাব। ক্রেডিট খাতের মধ্যে আসবে কি? মূলধন হিসাব আসবে ক্রেডিট খাতের মধ্যে। ওকে, ডান। তাহলে নগদ টাকায় আসবে কত টাকা? 1 লক্ষ টাকা। নগদান হিসাব ডেবিটের জন্য নগদের ঘরে 1 লক্ষ টাকা, আর অন্যান্য হিসাব মানে 1 লক্ষ টাকা মূলধন হিসাব। এখানে মূলধন হিসাব কিন্তু নাই, মূলধনের কোনো ঘর নাই। এজন্য আমি কি করলাম, মানে প্রত্যেকটা তোমাকে জাবেদা পারতে হবে, জাবেদা পারলে অঙ্ক করা সহজ হবে। তো দেখো, আমি যে এখানে নগদান হিসাব লিখলাম, নগদের ঘর ছিল, নগদের ঘরে লিখে দিছি, কিন্তু এখানে মূলধন হিসাব নাই, ক্রেডিট। এজন্য আমি কি করলাম, অন্যান্য হিসাবের মধ্যে ক্রেডিট করে দিলাম। তারপরেরটা কি ছিল? জানুয়ারির 5 তারিখে বলা ছিল কি? 5 তারিখ, এটা একটু দেখো। 5 তারিখ কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল 30,000 টাকা। আমার প্রতিষ্ঠানে টাকা এসেছে 5 তারিখে। সো আমি কি প্রাপ্তি জাবেদায় লিখব? কি লিখব? অফিস সরঞ্জাম হিসাব। মানে আমি অফিস সরঞ্জাম বিক্রি করছি, তাহলে আমার প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম কমে যাবে, এজন্য অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। আর অন্যদিকে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি লিখব কি? অফিস সরঞ্জাম। ওকে, অফিস সরঞ্জাম কত টাকা? নগদান হিসাব কত? 30,000 টাকা। নগদের ঘরে লিখবো 30,000, আর অন্যান্য ঘরে লিখবো 30,000, কারণ এখানে অফিস সরঞ্জামের কোনো স্পেসিফিক ঘর নেই। যেটার ঘর নেই সেটা স্পেসিফিক আমরা হচ্ছে নির্দিষ্ট কোনো ঘরে দিতে পারছি না, আমরা এই অন্যান্য ঘরে দেবো। আর যেটার ঘর আছে সেটা ঘরের মধ্যে লিখবো। 10% বাড়টায় পণ্য ক্রয়, এটা আসছে না, যেহেতু প্রদান টাকা চলে গেছে, সো এটা কিন্তু এখানে আসবে না, একটু মাথায় রাখতে হবে। তারপর তুলি স্টোরসের নিকট হতে 5% বার্তা বাদে এত টাকা আদায় হয়েছে, টাকাটা আসছে প্রতিষ্ঠানে। তাহলে আমরা এখানে লিখবো কি? কত তারিখ লিখবো? তুলি স্টোরস হচ্ছে 15 তারিখ, তাহলে এখানে লিখবো 15 তারিখ। 15 তারিখ লিখবো তুলি স্টোরস। তুলি স্টোরস কত টাকা ছিল? 5% বার্তা বাদে 33,250 টাকা পাইছি। তাহলে আমি নগদ টাকা পাইছি 33,250 টাকা। নগদ টাকার ঘরে লিখলাম, আমি তাকে বার্তা দিছি কত টাকা? 1750 টাকা। কত টাকা দিছি? 1750 টাকা। দ্বিতীয় কথা হচ্ছে, সে একজন আমার দেনাদার ছিল, দেনাদারের ঘরে লিখবো কত? টোটাল 35,000 টাকা, কারণ 35,000 টাকার দেনাদার কমে গেছে। মানে এটা জাবেদাটা কি তাহলে? নগদান হিসাব ডেবিট 33,250, প্রদত্ত বার্তা ডেবিট 1750, আর দুটো মিলে একসাথে দেনাদার হিসাব ক্রেডিট 35,000 টাকা। ব্যাস, তুলি স্টোরসের হিসাব চলে গেল। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে 15 তারিখের পরে দেখব 18 তারিখে কি বলা আছে। 8 তারিখে ধারে ক্রয়ের অর্থ এত % পরিশোধ প্রদান জাবেদায় আসবে। সো আমি এটা একটু মার্ক করে দিচ্ছি, প্রদান জাবেদায় যেহেতু আসছে। ওকে, নগদে পণ্য বিক্রয়, অবশ্যই এটা আসবে, কারণ নগদ টাকা দিয়ে পণ্য বিক্রি করার কারণে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 21 তারিখের লেনদেনটা। সো এখানে জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট, এজন্য আমরা এখানে লিখব কি? বিক্রয় হিসাব। আমরা মূলত এখানে ক্রেডিট সাইডটা লিখে থাকি, যে ক্রেডিট হিসাব খাত। সো বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা আসবে? নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে আসবে কত? 10,000 টাকা। নগদের ঘরে আসবে 10,000 টাকা, এবং বিক্রয়ের ঘরে আসবে কত? 10,000 টাকা। ব্যাস, হয়ে গেছে। তারপরে এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, টাকাটা কিন্তু প্রতিষ্ঠানে ঢুকছে, প্রতিষ্ঠানে আসছে। কত তারিখ ছিল এটা? 28 তারিখ। তাহলে আমরা 28 তারিখের লেনদেনটা লিখবো, যেহেতু আমার প্রতিষ্ঠানে টাকা বাড়বে। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো কি? ক্রেডিট সাইডটা লিখবো ঋণ হিসাব। কত টাকা লিখবো? ঋণ নেওয়া হয়েছে 5,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 5,000 টাকা।
তারপরে 5000 টাকা এই ঋণ হিসাব আর ক্রেডিট কোথাও আছে, মানে নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। ঋণের কিন্তু কোনো ঘর এখানে নেই, দেখো ঋণের কোনো ঘর এখানে নেই। সো আমরা এই অন্য অন্য ঘরের মধ্যে লিখব 5000 টাকা, ব্যাস। তারপরে দেখো দোকান ভাড়া প্রদান, টাকাটা কিন্তু চলে গেছে, সো এটা প্রদান জাবেদায় যাবে। অকেজো কাগজ বিক্রয়, তাহলে এখানে কি লিখবো, অকেজো কাগজ, এটাকে বলা হয় মণিহারি বলা যায়। সো 28000-এর 28 তারিখের পরে আসবে হচ্ছে অকেজো মণিহারি, 31 তারিখেরটা আসবে। তাহলে অকেজো কাগজ এটা একটা মণিহারি বলে, মণিহারি বলতে পারো, অকেজো কাগজ বলতে পারো, যেটা ইচ্ছে বলো। নগদ টাকা বাড়বে, নগদান হিসাব ডেবিট কত টাকা, 200 টাকা, আর অন্যান্য হিসাব আসবে কারণ এর কোনো আলাদা ঘর নেই। নগদান হিসাব ডেবিট আর মণিহারি হিসাব ক্রেডিট। ওকে, আবার তুমি চাইলে এখানে অকেজো কাগজ লিখে দাও, অকেজো কাগজ, এটা একটা সম্পদ হতে পারে, কাগজ তো অনেক রকম হতে পারে, ছোট মণিহারি কাগজ নাও হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এইখানে দেখো একটা কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে, আমি এখন আর এই ঘরের মধ্যে থাকছি না, আমার ক্যালকুলেটরটা দরকার আছে, আর এইখানে আমি পুরোটা হিসাব করবো একসাথে। দেখো একটু খেয়াল করো, 7 নং প্রশ্নের উত্তরে এই ডেবিট পাশে যে যোগফলগুলো আছে আমরা একসাথে করব, একটু কষ্ট করে। ডেবিট পাশেরগুলো কি করব, একসাথে করব। এই ডেবিট পাশে ঘর আছে কয়টা, ডেবিট পাশে ঘর আছে 2টা। ডেবিট আর ক্রেডিটগুলো একসাথে যোগ করব। ওকে, তাহলে ডেবিট পাশেরগুলো আমরা এখন যোগফল নির্ণয় করব। ডেবিট পাশের যোগফল নির্ণয় করে দেখব এখানে কত টাকা হয়। দেখো আমি ডান পাশে ক্যালকুলেটর নিয়েছি, আমি এখানে যোগ করে দেখব। ওকে, তাহলে প্রথমে ছিল কত, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তারপরে ছিল কত, এই যে 30,000 টাকা, এখানে লিখব কত, 30,000 টাকা। তারপরে লিখব কত, 33,250 টাকা, এই যে 33,250, লিখো 33,250 টাকা। তারপরে লিখব কত, 10,000 টাকা, এই যে 10,000 টাকা। তারপরে লিখব কত, 5,000 টাকা যোগ 5,000 টাকা। তারপরে লিখব 200 টাকা যোগ 200 টাকা। টোটাল কত, 1,78,450। এখানে লিখব কত, 1,78,450 টাকা। ওকে, এরপরে লিখব বাট্টার ঘরে একটাই আছে 1,750 টাকা, সেটাই লিখে দিলাম। এবার এই দুটো একসাথে যোগ করব, 1,78,450 আর 1,750 টাকা, তাহলে কত হবে, 1,80,200 টাকা, 1,80,200 টাকা, ব্যাস। এবার আমরা ক্রেডিট পাশেরগুলো একসাথে করব। ক্রেডিট পাশে প্রথমে বিক্রয়ের ঘর, বিক্রয়ের ঘরে একটাই আছে 10,000 টাকা, লিখে দিলাম। তারপরে দেনাদারের ঘরে আছে কত, 35,000 টাকা, একবারে লিখে দিলাম। তারপরে অন্য অন্য ঘরের মধ্যে আছে কত টাকা, প্রথমে হবে হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তারপরে 30,000 টাকা, 1,30,000 হয় টোটাল। ওকে, তারপরে 5,000 টাকা, তারপরে 200 টাকা, তাহলে কত হবে, 1,35,200 টাকা, 1,35,200 টাকা। এবার এই সবগুলো মানে ক্রেডিট 3টে একসাথে যোগ করব। কি কি আছে, 1,35,200 সাথে আছে 35,000 টাকা, তারপরে আছে হচ্ছে 10,000 টাকা, সো 1,80,200 টাকা, এই যে 1,80,200 টাকা। এখন এইটার নিচে ডাবল দাগ দাও, এটার নিচে ডাবল দাগ দাও, এটার নিচে ডাবল দাগ দাও, পারলে সবগুলো নিচে ডাবল দাগ দিয়ে দাও। এ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। 7 নং প্রশ্নের উত্তর খ, নগদ প্রাপ্তি জাবেদা। সো এবার আমরা যেটা করব, নগদ প্রদান জাবেদা করব। সেম ভাবে খুব সহজ ওয়েতে চেষ্টা করব নগদ প্রদান জাবেদা করার জন্য। দেখো নগদ প্রদান জাবেদাটা অনেকটাই সহজ প্রাপ্তি জাবেদার মতো, খালি আমরা এন্ট্রিগুলো খুঁজে খুঁজে লিখে দেব। সো নগদ প্রদান জাবেদায় কোন লেনদেনগুলো আসে, যে লেনদেনগুলো দ্বারা বোঝা যাচ্ছে নগদ টাকা কিংবা ব্যাংকের টাকা, যে টাকাই হোক প্রতিষ্ঠান থেকে যদি চলে যায় তাহলে আমরা নগদ প্রদান জাবেদায় লিখব। ওকে, তাহলে প্রথমে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা প্রাপ্তি জাবেদায় আসে, প্রদান জাবেদায় আসবে না। পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল, এটাও প্রাপ্তি জাবেদায়, প্রদান জাবেদায় নয়। 10% বাট্টায় পণ্য ক্রয়, এটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। হ্যাঁ, কয়েকটা এন্ট্রি আছে একবারে কঠিন লেভেলের, সো ওই এন্ট্রিগুলো করলে তোমার জন্য ভালো হবে। দেখো 10% বাট্টায় 30,000 টাকার পণ্য ক্রয়, তো প্রথম কথা হচ্ছে কারবারি বাট্টা 10% আমরা বাদ দিয়ে দেবো। তো 30,000 টাকার উপরে যদি আমরা
ডান পাশে দেখো কোন আমি হিসাব করছি 30,000 টাকার উপরে কত পার্সেন্ট, 10% আমরা বাদ দেবো, মানে 3,000 টাকা বাদ দিয়ে দেবো আর কি। 3,000 বাদ দিলে কত হয়, 27,000 টাকা। আমাদের 27,000 টাকা হচ্ছে পণ্য বিক্রি করছি আমি, সরি পণ্য ক্রয় করেছি 27,000 টাকা। এখন 40% বাকি, মানে আমাকে 60%-এর টাকা পরিশোধ করতে হবে, আর 40% কি আছে, বাকি আছে। তো আমি এই টাকাটার উপরে 60% করি, যেটা আমার এখন টাকা দিতে হবে 60%, তাহলে কত হয় 16,200 টাকা আমাকে এখন পরিশোধ করতে হবে নগদে। তাহলে আমি এখানে 16,200 টাকা লিখে নেই একটু। আর এটা কার কাছে, 10% বাটটা পণ্য ক্রয়, তাহলে এখানে লিখবো ডেবিট হিসাব খাত, মানে ক্রয় হিসাব যেহেতু ডেবিট, তাই ক্রয় এই ঘরের মধ্যে ক্রয় হিসাব লিখবো, মানে এখানে সবসময় ডেবিট সাইডটা লিখতে হয়। এটা কত তারিখ, 8 তারিখের লেনদেন। ওকে, তাহলে ক্রয় হিসাব 16,200 টাকা, এবং এটা হচ্ছে আমি পণ্য ক্রয় করেছি। সো ক্রয় হিসাব ডেবিট, আর আমার নগদ টাকা চলে যাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট 16,200 টাকা। নগদান হিসাব ক্রেডিট 16,200, আর ক্রয় হিসাব ডেবিট 16,200 টাকা, ব্যাস। তারপরে তুলি স্টোরসের নিকট হতে এত টাকা আদায় হলো, এটা প্রাপ্তি জাবেদায় আসে, প্রদান জাবেদায় নয়। 8 তারিখের ধারে ক্রয়ের অর্থাৎ 5% বাট্টা বাদে পরিশোধ করা হলো। দেখো 8 তারিখে আমরা 16,200 টাকা নগদে পরিশোধ করেছিলাম, আর বাকি ছিল কত টাকা, আমাদের পণ্য ক্রয় ছিল টোটাল 27,000 টাকা। মনে আছে 30,000 টাকা থেকে 3,000 বাদ দিলে 27,000 টাকা, সেই 27,000 টাকা। তাহলে আমাদের কাছে ওনারা পাইতো 10,800 টাকা। ওনারা পাইতো কত টাকা, 10,800 টাকা। এই 10,800 টাকা আবার 5% আমি বাট্টা পেয়েছি, তাহলে এই 10,800, হ্যাঁ এটার উপরে আমি 5% বাট্টা ধরবো, তাহলে আমার বাট্টা হয় কত টাকা, 540 টাকা। তার মানে আমি বাট্টা পেয়েছি কত, 540 টাকা। এখন তাহলে আমি ওনাকে ফেরত দিব কত, 10,200 টাকা। আমি একটু হিসাব করে নিই আবার, 27,000 টাকা পাইতাম, পণ্য ক্রয় করেছিলাম, আমি 16,200 টাকা পরিশোধ করেছিলাম, তাহলে আমার কাছে পাইতো 10,800 টাকা। 10,800 টাকার উপর আমি 5% করব, 540 টাকা হয়। তাহলে এখন এই 10,800 থেকে আমি 540 টাকা দেব না, কারণ কি ওটা আমাকে ছাড় দিছে তারা। তাহলে আমি তাদেরকে নগদে দিচ্ছি কত, 10,260 টাকা পরিশোধ করতেছি, 10,260 টাকা। তাহলে আর ওই পাওনাদার নামক আমার দায় কমে যাচ্ছে কত টাকা, 10,800 টাকা। 10,800 টাকা নামক পাওনাদার কমে যাচ্ছে, নগদে আমি পরিশোধ করছি কত, 10,260 টাকা, আমি বাট্টা পাচ্ছি 540 টাকা। হিসাবটা কিন্তু খুবই ক্রিটিক্যাল মনে হবে, তুমি একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা কাকে পরিশোধ করছি, আমি কিন্তু আমি নগদ টাকা পরিশোধ করছি আমার পাওনাদারকে। সো পাওনাদার হিসাব কি, ডেবিট হবে, এজন্য ডেবিট হিসাব খাতের মধ্যে পাওনাদার হিসাব। কত তারিখের লেনদেন, এটা 18 তারিখের লেনদেন, মানে 8 তারিখের ঘটনা 18 তারিখে চলে গেছে। এখন পণ্য বিক্রয় এটা আসবে না, প্রাপ্তি জাবেদায় আসবে। এবি ব্যাংক থেকে ঋণ, এটাও প্রাপ্তি জাবেদা। দোকান ভাড়া প্রদান করা হলো কত তারিখে, 30 তারিখে। তাহলে এখানে লিখবো কত, 30 তারিখ লিখবো ভাড়া হিসাব, দোকান ভাড়া। তো যাবে দেখি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া এখানে অন্যান্য হিসাব দিতে হবে, কারণ ভাড়ার কোনো স্পেসিফিক ঘর নাই। কত টাকা, 3,000 টাকা। আর আমার নগদ টাকা চলে যাচ্ছে কত, 3,000 টাকা, ব্যাস। অকেজো কাগজ বিক্রয় এটা প্রাপ্তি জাবেদায় আসবে, প্রদান জাবেদায় আসবে না। তাহলে প্রদান জাবেদায় যেগুলো আসবে আমার কিন্তু লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু কিছু কাজ করতে হবে ছোট্ট। আমি একটু ঘরটা বড় করে নেই, ব্যাস। ওকে, তারপরে আমরা এখানে এই ডেবিটগুলো একটু একসাথে করে দিব। এখানে ডেবিট আছে 3টা আর ক্রেডিট আছে 2টা, সরি এই ঘর না, এই যে ডেবিট আছে 3টা আর ক্রেডিট আছে কয়টা, 2টা, একসাথে করে দিলাম। এখন আমি হিসাব করে দেখব। দেখো প্রথমে আমাদের আসবে কত, এই যে 16,200 টাকা। এখানে আর কোনো হিসাব নেই, 16,200 টাকায় বসে যাবে। এখানে পাওনাদারে 10,800 টাকা, জের যা আছে তাই বসাই দিলাম। ওকে, তারপর অন্যান্য হিসাব 3,000 যা আছে তাই বসাই দিলাম। নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাবটা করতে হবে, নগদে অনেকগুলো টাকা, 16,200, তারপরে হচ্ছে 10,260, তারপর হচ্ছে 3,000 টাকা। তাহলে কত হয়, 29,460 টাকা। আমি একটু আবারটা হিসাব করি আরেকবার, 16,200, তারপর হচ্ছে 10,260, তারপরে 3,000 টাকা। তাহলে টোটাল হয় কত, 29,460 টাকা, 29,460 টাকা। আর বাট্টার ঘরে 540 টাকা যা আছে তাই। এখন এই 3টা একসাথে যোগ করব, করে এখানে বসাবো, এই দুটো একসাথে যোগ করে এখানে বসাবো। তাহলে এটার সাথে আমরা জাস্ট 540 টাকা যোগ করি,
30,000 টাকা হবে এখানে, 30,000 টাকা। আর এখানে এটা ডাবল দাগ দিয়ে আটকে দিতে পারো। ওকে, তারপরে এখানে সবগুলো একসাথে যোগ করে দেখি মেলে কিনা। 16,200 টাকা, তারপর হচ্ছে 10,800 টাকা, তারপর হচ্ছে 3,000 টাকা, তাহলে 30,000 টাকা। দেখো ডেবিট ক্রেডিট কিন্তু 30,000 টাকা মিলে গেছে, ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা মিলে গেছে। সো এরকম যদি মিলে যায় তাহলে বুঝতে হবে অঙ্কটা রাইট হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কাজ। আমি আশা করি তুমি ভালো মতো বুঝতে পেরেছো অঙ্কটা। আর না বোঝার মতো তেমন কিছুই নাই এই অঙ্কে, অনেকটা সহজ একটা অঙ্ক, প্রদান যাবে না। সো পরবর্তীতে আমরা 8 নম্বর সৃজনশীল সমাধান করব বোর্ড প্রশ্ন। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তুমি এই মুহূর্তে আমার স্ক্রিনের ডান পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো যেন সবাই একসাথে ভিডিওটা দেখতে পারো, এবং এই পুরো চ্যানেলটার মানে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দায়িত্ব সম্পূর্ণ তোমাদের হাতে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।